ছটার একটু আগে মহিমবাবু বিজয়কৃষ্ণকে ডেকে তুললেন। বিজয়বাবু চোখ মেলে খানিকক্ষণ বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল যেন প্রতিদিনের মতো নিজের বাড়িতেই শুয়ে আছেন। এর মধ্যে এ লোকটা এলো কোত্থেকে? একটু পরে তার সব কথা মনে পড়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে তিনি উঠে বসলেন। বাইরে গাড়ির মধ্যে কুণ্ডলি পাকিয়ে কাঞ্চা ঘুমুচ্ছিল। অনেক ডাকাডাকি করে তাকে জাগানো হলো। বিজয়কৃষ্ণ করুণ স্বরে বললেন, আপনিও চলুন না আমার সঙ্গে মহিমবাবু। বাড়িতে পুলিশ আসবে এ কথা ভাবতেই বিজয়কৃষ্ণের হাত পা কালিয়ে আসছিল। অত্যন্ত সুখে ও অতি নিশ্চিন্ত আরামে তার এই হয়েছে যে সামান্য কোনো হাঙ্গামা হলেও তার হৃদকম্প উপস্থিত হয়। আর এ তো পুলিশ। মহিমবাবু সঙ্গে থাকলে তবু খানিকটা ভরসা পাওয়া যাবে। মহিমবাবু বললেন, তুমি না বললেও আমি যেতুম, একটু চা খেয়ে নেওয়া যাক। কিন্তু এবারে বিজয়কৃষ্ণকে কিছুতেই খাওয়ানো গেল না। তার মাথা ধরেছে, তার গা বমি বমি করছে। কিছু খাবার কথা তিনি ভাবতেই পারেন না। এক রাত্রের একটু অনিয়মেই তার শরীর যেন ভেঙে আসছে। অগত্যা মহিমবাবু একাই চা খেয়ে নিলেন। তারপর বেরিয়ে পড়লেন বিজয়কৃষ্ণকে নিয়ে। রাস্তার মোড়ে মোড়ে কলকাতা হরকরার ফেরিওয়ালারা জাঁকিয়ে চেঁচাচ্ছে, হরকরা হরকরা, পরীক্ষিত বাবুর অন্তর্ধান, বিখ্যাত ঔপন্যাসিক পরীক্ষিত বাবুর অন্তর্ধান, জয়ন্তী ভণ্ডুল। মহিমবাবু গাড়ি থামিয়ে একখানা হরকরা কিনলেন। কোলের ওপর কাগজটা মেলে ধরে বললেন, কি একটা কাণ্ডই হলো। বিজয়কৃষ্ণ শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। কাগজে চোখ বুলাতে বুলাতে মহিমবাবু বলে উঠলেন, আরে আরে, আর একটা খবর দেখেছ? কাল বিকেলের মধ্যে পরীক্ষিতকে কেউ যদি উদ্ধার করতে পারে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কে দেবে? স্তিমিত স্বরে জিজ্ঞেস করলেন বিজয়কৃষ্ণ। সেটাই তো আরো আশ্চর্য। দেবে লালবিহারী মালাকার। হঠাৎ তার এত উৎসাহ। তা আপনার কি মনে হয়, দাদাকে পাওয়া যাবে? দেখা যাক পুলিশ কি করতে পারে। সারা রাস্তা আর কোনো কথা হলো না। বাড়িতে চাকররা ছাড়া কেউ নেই। বিজয়কৃষ্ণের স্ত্রী ছেলেপুলে নিয়ে কিছুদিনের জন্য বাপের বাড়ি গেছেন। তারা গাড়ি থেকে নামতেই নিমাই ছুটে এলো। সে ভেবেছিল গাড়ি থেকে তার বাবুও বুঝি নামবেন। ছোটবাবুর চেহারা দেখেই সে ব্যাপারটা আঁচ করে নিল। তারপর ধপ করে মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগলো। মহিমবাবু তাকে ধমক দিয়ে বললেন, চুপ করো নিমাই, বোকার মতো কেঁদো না। বিজয়বাবু আর উপরে গেলেন না। বাইরের ঘরে বসে দুজনে অপেক্ষা করতে লাগলেন। 7টার একটু পরে পুলিশ এলো। ইন্সপেক্টর রঞ্জিত সামন্ত, সঙ্গে দুজন কনস্টেবল। কনস্টেবলদের বাইরে দাঁড় করিয়ে রেখে রঞ্জিতবাবু ড্রয়িং রুমে এসে ঢুকলেন। বয়স 40-এর কাছাকাছি, ছিপছিপে সুন্দর চেহারা। ইউনিফর্ম পরা না থাকলে পুলিশ ইন্সপেক্টর বলে মনেই হয় না, বরং কবি টবি বলেই মনে হয়। মহিমবাবু তাকে অভ্যর্থনা করে বললেন, আসুন রঞ্জিতবাবু। আরে মহিমবাবু যে। রঞ্জিতবাবু হাত তুলে নমস্কার করলেন। কেমন আছেন? নানা ব্যাপারে নানা রকমের কাজের উপলক্ষে মহিমবাবুর সঙ্গে বিস্তর লোকের পরিচয়। তার চ্যাটার্জি ব্যাংক যখন ফেল করে, তখন যে লোক 3 লাখ টাকা ঠকিয়ে তার সর্বনাশ করে তাকে ধরবার চেষ্টা পুলিশ কিছু কম করেনি। আজও সে লোকটার নামে ওয়ারেন্ট আছে, কিন্তু আজও সে অজ্ঞাত। রঞ্জিত সামন্ত সে সময়ে কেসটা নিয়ে খুব খেটেছিলেন, কিন্তু কিছুই যে করতে পারেননি সেটা তার দোষ নয়। সে কথা রঞ্জিতবাবুর মনে আছে, মহিমবাবুও ভোলেননি। মহিমবাবু বললেন, বিজয় ভায়া তো এর মধ্যেই একেবারে নেতিয়ে পড়েছে। আমি তাই এলুম যদি কোনো কাজে লাগি। বেশ করেছেন। ইনি বিজয়কৃষ্ণ মজুমদার, পরীক্ষিতের ছোট ভাই। ও আচ্ছা, এবার ব্যাপারটা শোনা যাক। বিজয়বাবু মোটামুটি সমস্ত ঘটনার একটা বিবরণ দিলেন। মহিমবাবুর উপস্থিত থাকার খুবই দরকার ছিল, কারণ তার সাহায্য ছাড়া বিজয়কৃষ্ণ কোনো কথাই ভালো করে বলতে পারতেন না। তিনি আরম্ভ করেন, মহিমবাবু শেষ করেন। তিনি একটু বলতেই মহিমবাবু বিস্তারিত বর্ণনা দেন।
এইভাবে সমস্ত কথা ইন্সপেক্টরের কর্ণগোচর করা হলো। ইন্সপেক্টর খাতায় অনেক সব নোট নিলেন, তারপর বললেন, চলুন বাড়িটা একবার দেখে আসি। বাড়ির অন্যান্য ঘরগুলো ইন্সপেক্টর চোখ বুলিয়েই সারলেন। দোতলার পরীক্ষিত বাবুর শোবার ঘরে এসে কিছু দেরি করলেন। দক্ষিণ পূবে খোলা মস্ত সুন্দর ঘর, খাটে নিভাঁজ বিছানা পাতা, সূক্ষ্ম নেটের মশারি ঝুলছে। কাল সন্ধ্যের পরে নিমাই বিছানা পেতে রেখে গেছে, তারপর এ পর্যন্ত কেউ ঢোকেনি। রঞ্জিতবাবু বিছানা উল্টিয়ে পাল্টিয়ে দেখলেন, ড্রেসিং টেবিলের ড্রয়ার একটু ঘাঁটলেন, কোনোই হদিশ মিলল না। তারপর গেলেন পাশের ঘরে, সেটি পরীক্ষিত বাবুর লেখাপড়ার ঘর। 7-8 আলমারি বই, প্রকাণ্ড টেবিল, তার উপর কত কাগজপত্র, চিঠি, প্রুফ, তার অন্ত নেই। রঞ্জিতবাবু হেসে বললেন, উনি মানুষটা ভারী অগোছালো তো। বিজয়বাবু বললেন, উনি ওর লেখার টেবিলে কাউকেও হাত দিতে দেন না, নিমাইকেও না। তার অনুমতি না নিয়েই আমাকে টেবিলটায় হাত দিতে হচ্ছে। বলে রঞ্জিতবাবু কাগজপত্রগুলি নেড়ে চেড়ে দেখতে লাগলেন। ইস, কত কিছু একসঙ্গে ছড়ানো, দরকারের সময় ঠিক জিনিসটি খুঁজে পান কেমন করে? তাই কি পান নাকি? একদিন একটা 1000 টাকার চেক বাজে কাগজ মনে করে ছিঁড়ে ফেললেন, কি কোনো লেখার পাণ্ডুলিপি ফেলে দিলেন বাজে কাগজের ঝুড়িতে। দরকারি চিঠিপত্র প্রায়ই হারিয়ে যায়, তখন যে কি মুশকিল হয়। তবে সুখের কথা এই যে আমাদের দরকারি কাগজটি আমরা ঠিক পেয়ে গেছি। বলে রঞ্জিতবাবু একতাড়া প্রুফের তলা থেকে একটা কাগজ টেনে বার করলেন। বিজয়বাবু আর মহিমবাবু একসঙ্গে বলে উঠলেন, কি ওটা কি? রঞ্জিতবাবু নিঃশব্দে কাগজটা বিজয়বাবুর হাতে দিলেন। বিজয়বাবু একবার চোখ বুলিয়ে হতাশ স্বরে বললেন, ও এই। বিজয়বাবুর কাঁধের ওপর দিয়ে মহিমবাবু কাগজটা পড়ে নিয়েছিলেন। পরীক্ষিত বাবুর মনোগ্রাম করা পুরু সাদা কাগজে একখানা অসমাপ্ত চিঠি, মহিমবাবুকেই লেখা। চিঠিটা এই রকম, প্রিয় মহিম, তোমার উৎসাহে রাজি হয়েছিলাম, কিন্তু যতই ভাবছি ততই এই জয়ন্তী ব্যাপারটা আমার খারাপ লাগছে। মন কিছুতেই সায় দিতে চাচ্ছে না। ইচ্ছে হচ্ছে কলকাতা থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাই, অভিনন্দন মালাচন্দনের নাগালের বাইরে। তোমার সঙ্গে দেখা হলে। এইটুকুই, কোনো তারিখ নেই। চিঠি আরম্ভ করে শেষ করেননি, ফেলে দিতেও ভুলে গেছেন। রঞ্জিতবাবু জিজ্ঞেস করলেন, এ আপনার দাদার হাতের লেখা তো? সে বিষয়ে কোনো সন্দেহই নেই, মহিমবাবু বললেন, কিন্তু এতে কিছুই প্রমাণ হয় না। এরকম চিঠি আমাকে অন্তত 10খানা লিখেছে। আমার বাড়িতে আসেন তো দেখাতে পারি। জয়ন্তীতে ওর একেবারেই মত ছিল না, আমরা জোর করেই এটা করাচ্ছিলাম। রঞ্জিতবাবু বললেন, চিঠিটা খুব হালের লেখা বলেই মনে হয়, কালকের লেখাও হতে পারে, দেখি। বলে বিজয়বাবুর হাত থেকে চিঠিটা নিয়ে রঞ্জিতবাবু আলোর দিকে তুলে ধরে দেখলেন, তারপর ভাঁজ করে পকেটে ভরে রাখলেন। মহিমবাবু বললেন, হলোই বা কালকের লেখা, তাতে কি রহস্যের কোনো সমাধান হয়? রঞ্জিতবাবু বললেন, তা হতে পারে বই কি, চিঠিটা যে শেষ করেননি তার মানে কি? লিখতে লিখতে হঠাৎ মনে করলেন, লিখে লাভ কি, কাজেই করা যাক। তার মানে আপনি বলতে চান পরীক্ষিত নিজে ইচ্ছে করেই পালিয়ে গেছে, অভিনন্দন মালাচন্দন এড়াবার জন্যে? তা অসম্ভব কি, কাল রাত 9টায় প্রিন্সেপ ঘাট থেকে জাপানগামী একখানা জাহাজ ছেড়েছে। মহিমবাবু হেসে উঠলেন, মাফ করবেন, আপনার কথা শুনে না হেসে পারলুম না। ছেলেবেলা থেকে আমি পরীক্ষিতের বন্ধু, ওর স্বভাব আমি ভালো করেই জানি। এরকম পাগলের মতো কোনো কাজ ও কখনোই করবে না। আর অমন অসংখ্য চিঠি ও আরম্ভ করে শেষ করে না, তাতে কি হয়েছে? এদিকে প্রিন্সেপ ঘাটে গভীর রাত্রে উপেন্দ্রের ঘোরাঘুরি, বৃন্দাবন গুপ্তের ভিজিটিং কার্ড, এগুলোর মানে কি? মহিমবাবুর কথা শুনে রঞ্জিতবাবু একটু যেন লজ্জিত হলেন। আচ্ছা, এনকোয়ারি আরম্ভ করা যাক তো, দেখি ওই কার্ডটা। বিজয়বাবু তার পকেট থেকে কার্ডটা বের করে দিলেন।
ইন্সপেক্টর সেটি নিজের পকেটে ভরে বললেন, চলুন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে ইন্সপেক্টর চাকরদের সঙ্গে, বিশেষত নিমাই আর কাঞ্চার সঙ্গে খানিকক্ষণ কথা বললেন। আচ্ছা বিজয়বাবু, এখন চলি, যা হয় আপনাদের জানাবো। আর হ্যাঁ মহিমবাবু, আপনার সাব এডিটর চঞ্চল নাগের সঙ্গে কথা বলতে চাই। বেশ তো, আমার অফিসে একবার পায়ের ধুলো দেবেন। একটার সময় সে অফিসে আসে। আমি একটার একটু পরেই যাব। আশা করি সুখবর নিয়েই যাবেন। 1 ঘন্টার মধ্যেই যে এ রহস্য ভেদ করে ফেলতে পারবো এমন দুরাশা করিনে। বিজয়বাবু কাতর স্বরে বললেন, কালকের মধ্যে তাকে পাওয়া না গেলে তো জয়ন্তী ভণ্ডুল হবে। উহ, এতদিনের এত আয়োজন সব কি ব্যর্থ হবে? ইন্সপেক্টর কপাল কুঁচকে বললেন, তাই তো মনে হচ্ছে। রঞ্জিতবাবু চলে যাওয়ার পর বিজয়বাবু বললেন, কোনো আশাই তো দেখা যাচ্ছে না। মহিমবাবু বললেন, বলে কিনা জাপান পালিয়েছে। ওই রকম বুদ্ধি নিয়ে ঢোকে কেউ পুলিশের কাজে? ছো, পুলিশই যদি কিছু করতে না পারে তবে আর কেউ কি পারবে? তা নিয়ে অমন দুশ্চিন্তা করে লাভ নেই বিজয়। তুমি স্নান করে কিছু খেয়ে টেয়ে নাও, ঘাবড়ে যেও না, মনে সাহস রেখো। আমি এখন চলি, কাজ আছে, আবার আসবক্ষণ বিকেলের দিকে। বেচারা বিজয়বাবু, 7-এ নেই, 5-এ নেই, নিতান্ত ভালো মানুষ, আজ এ কি বিপদেই না পড়েছেন। বেলা 9টা থেকে বাণীবনে লোকের পর লোক আসছে। জয়ন্তীর উদ্যোগীরা, পরীক্ষিত বাবুর সাহিত্যিক ভক্তরা, খবরের কাগজের লোকেরা, কলকাতার গণ্যমান্য ব্যক্তিরা, কেউ বাদ নেই। সবাই এসে জানতে চায় ব্যাপার কি। ব্যাপার কি তা কি বিজয়বাবুই জানেন? ছোকরার দল আর নড়ে না। তারা প্রাণপণে চেঁচামেচি করছে, আর নিমাইকে ফরমায়েশ করে বারবার চা চাচ্ছে। 2-1 জন এমন কথাও বলেছে যে বিজয়বাবুই দাদাকে সরিয়েছেন। হয়তো আরো কিছু খারাপ কাজ করেছেন, কারণ কে না জানে পরীক্ষিত মজুমদার তার উইলে এই ভাইকেই সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন। ঘোরতর কলরব করতে করতে তারা বলছে, শিগগির বার করে দিন ওকে, নয়তো আপনাকে আস্ত রাখবো না। নিজের সম্বন্ধে নানা রকম বিশেষণ বিজয়বাবুর কানে পৌঁছচ্ছে, যা মোটেই সুশ্রাব্য নয়। ভদ্রলোকের অবস্থা প্রায় কাঁদো কাঁদো। একে তো এই বিপদ, তার উপর এই অত্যাচার। তিনি বসে বসে ভাবতে লাগলেন, দাদা অজ্ঞাতবাস করুন আর নাই করুন, তাকে অবিলম্বে কোনো গোপন জায়গায় পালাতে হবে, নয়তো প্রাণেই বাঁচবেন না। এই একা বাড়িতে আজকের দিনটাও যে তিনি কাটাতে পারবেন এমন মনে হলো না। দুপুরের দিকে নিতান্ত অবসন্ন হয়ে তিনি মহিমবাবুকেই ফোন করলেন। এ বিপদে মহিমবাবু ছাড়া আর বন্ধুকে। মহিমবাবু বাড়িতে ছিলেন না। হরকরার অফিসে তাকে পাওয়া গেল। দাদা, প্রাণ তো বেরিয়ে গেল। মহিমবাবু বললেন, বুঝেছি, আমার অফিসেরও সেই অবস্থা। লোকের পর লোক, ফোনের পর ফোন। কি আর করবে, সইতে হবে। আমার ফটোগ্রাফারও গিয়েছিল, তোমার ছবি তুলে এনেছে। ছবি? ছবি কেন? তুমি কিছুই বোঝো না বিজয়। হরকরায় ছাপা হবে ছবি, বিকেলে একটা এডিশন বেরোচ্ছে। সমস্ত দেশ খবরের জন্য হাঁ করে রয়েছে, তা তো বোঝো। এখনো আছে লোক, কয়েকটা ছোকরা এখনো বসে আছে। আমি আর নিচে নামছি না, এ বাড়িতে আমার আর থাকা পোষাবে না। কি যে বলো, এত বড় একজন লোকের ভাই হওয়া কি সোজা কথা? তোমার সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে কথা বলতে কত লোক আসবে, আর তুমি পালিয়ে যাবে, তা কি হয়? ছোড়ারা কি বলছে জানেন? দাদাকে নাকি আমি... ও, ওরকম কত কথাই বেরুবে, ওতে কান দিলে কি চলে? তা ওদের যেরকম মেজাজ দেখছি, এক সময় হয়তো আমাকে মারধরি করবে। তাহলে? মহিমবাবু হেসে বললেন, তুমি বড্ড ভীরু, তুমি বড্ড ভীরু। ভীরু বলুন আর যাই বলুন, আমার একটুও ভালো লাগছে না আর। আচ্ছা আচ্ছা, রাত্রিতে না হয় চঞ্চলকে পাঠিয়ে দেব। হ্যাঁ শোনো, এত লোক যে এসেছিল, তার মধ্যে উপেনধরকে দেখেছিলে? কই না। তবেই তো দেখেছ, উপেনধর যদি নির্দোষ হতো তাহলে নিশ্চয়ই আসতো। তাও তো বটে, উপেনধর যে আসেনি তাও তুমি লক্ষ্য করনি? না বিজয়,
তোমাকে নিয়ে মুশকিলেই পড়া গেছে। আচ্ছা, রেখে দিচ্ছি, যখন যা দরকার জানিও। ফোন রেখে দিয়ে মহিমবাবু কলম তুলে নিলেন। হরকরার একটা বৈকালিক এডিশন বেরোবে, তার জন্যে একটা সম্পাদকীয় প্রবন্ধ লিখছিলেন। আজ দিনটা তিনি বড় ব্যস্ত। সকাল থেকে বহু লোক এসেছে অফিসে, সকলের সঙ্গেই দেখা করেছেন, 2-4টা করে কথাও বলতে হয়েছে। সকলের মুখেই উদ্বেগের দুশ্চিন্তার ছায়া। মফস্বল থেকে জয়ন্তীর যেসব ডেলিগেট এসেছেন তাদের মধ্যে কয়েকজন কিছু উষ্মাও প্রকাশ করে গেছেন। রেল ভাড়া খরচ করে এসেছেন, হোটেল খরচা করে আছেন, আর এখন কিনা নাটকের নায়কই উধাও। একই কাণ্ড! দেশের লোক নিয়ে তামাশা করা হচ্ছে নাকি? মহিমবাবু সকলকেই যথাসম্ভব সান্ত্বনা দিয়েছেন। পরামর্শ করে স্থির হয়েছে, কাল সকালের মধ্যে কোনো খবর যদি না পাওয়া যায় তাহলে জয়ন্তীর তারিখ অনির্দিষ্টভাবে পিছিয়ে দিতে হবে। তাছাড়া আর উপায় বা কি? মহিমবাবু বলে রেখেছিলেন, চঞ্চল অফিসে এলেই যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। 1 মিনিট 5 পরে চঞ্চল তার কামরায় এসে ঢুকল। মহিমবাবু তখন প্রবন্ধ শেষ করে সেদিনকার অন্যান্য কাগজগুলোর উপর চোখ বুলাচ্ছিলেন। বসো চঞ্চল। উপরিওয়ালা হিসেবে মহিমবাবু সত্যিই ভালো। তার চাকুরেদের সকলকে বসতে বলেন। এমনকি তিনি যখন কোনো কাজে কারো টেবিলের ধারে যান, কেউ যেন উঠে না দাঁড়ায়, এই হলো এই অফিসের নিয়ম। এটা একটু পড়ে দেখো তো। তার সদ্য লিখিত প্রবন্ধটা এগিয়ে দিলেন চঞ্চলের দিকে। মিনিট 10 পরে মুখের সামনে থেকে সেদিনের দোর্দণ্ড প্রতাপ নামিয়ে বললেন, পড়লে? পড়লুম। কেমন হয়েছে? বেশ ভালো। আমাকে খাতির করে বলছো? চঞ্চল লজ্জিত হয়ে বলল, না না, সত্যি খুব ভালো লিড হয়েছে। আপনি তাহলে মনে করেন বৃন্দাবন গুপ্তেরই এই কাজ? এই যে লিখেছেন, গত 33 বছর ধরিয়া যে বিষাক্ত শত্রুতা, যে দুঃসহ নির্যাতন, সাহিত্য জগতের উপদ্রব সদৃশ কতিপয় ব্যক্তির কুটিল চক্রান্ত প্রসূত যে লাঞ্ছনা পরীক্ষিতবাবু ভোগ করিয়া আসিতেছেন, আজ বুঝি তাহারই চরম পরিণতি দেখিতে পাইলাম। তাহার এই আকস্মিক অন্তর্ধান, যাহা সমগ্র দেশবাসীর পক্ষে মর্মবিদারক, তাহা যদি কারো মুখে পাশবিক হাস্য ফুটাইয়া থাকে, সে বা তাহারা শুধু পরীক্ষিতবাবুরই শত্রু নয়, তাহারা সাহিত্যের শত্রু, সমাজের শত্রু, স্বদেশের শত্রু। তাহাদের পশুত্ব প্রকাশিত ও দণ্ডিত করা প্রত্যেক সত্যপরায়ণ ব্যক্তিরই কর্তব্য। নিজের রচনার অংশ শুনে মহিমবাবু গম্ভীর হয়ে রইলেন, কিছু বললেন না। চঞ্চল বলল, একটু বেশি কড়া হয়ে গেছে না? কড়া? তুমি বলছো কি চঞ্চল? এ তো কিছুই হয়নি। নেহাতি আইন বাঁচিয়ে লিখতে হয় বলে, নয়তো দেখতে। আপনার কি মনে হয় বৃন্দাবন গুপ্ত ক্রাইম করতে পারে? শুধু করতে পারে না, অনেক করেছে। তুমি সেদিনের ছেলে, তুমি আর ওর কথা কি জানো? তাহলে আপনি কি নিশ্চিত জানেন যে এটা ওরই কাজ? নিশ্চয় করে কি আর বলা যায়, তবে হ্যাঁ, কিছু যোগাযোগ থাকা খুবই সম্ভব। চঞ্চল উত্তেজিতভাবে বলল, তবে তো বৃন্দাবন বাবুকেই সকলের আগে অ্যারেস্ট করা দরকার। তা হয়তো পুলিশ করেওছে এতক্ষণে। ব্যস্ত হয়েও না, বসো। ইন্সপেক্টর রঞ্জিত সামন্ত এক্ষুনি আসবেন, তোমার সঙ্গে একটু কথা বলবেন। ততক্ষণে একটু চা খাওয়া যাক। মহিমবাবু প্রায় ঘন্টায় ঘন্টায় চা খান। বাড়ির মতো অফিসেও তার চায়ের সরঞ্জাম সর্বদাই প্রস্তুত। কয়েক মিনিটের মধ্যেই চা এলো। চায়ে চুমুক দিয়ে মহিমবাবু বললেন, কাল কখন মেসে ফিরলে? কাল আর ফিরলুম কোথায়, আজ সকালে ফিরেছি। মহিমবাবু একটু হেসে বললেন, বেশ কাজের ছেলে তুমি চঞ্চল, জীবনে তোমার উন্নতি হবে। চঞ্চল লজ্জিত হয়ে চায়ের পেয়ালায় নাক ডুবিয়ে রইল। তা এ ব্যাপারটার তুমি কিছু করতে পারো কি না দেখো। কোন ব্যাপারটা? এই পরীক্ষিতের ব্যাপারটা। চঞ্চল অবাক হয়ে বলল, এর আমি কি করব? আমি ভাবছিলুম কি, ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিত তো থাকা যায় না, না থেকে উপায়ই বাকি। হ্যাঁ, পুলিশ যা করবার তা তো করছেই, কিন্তু তোমাকে সত্যি বলছি, ওদের উপর আমার ঠিক ভরসা হয় না।
আমরা নিজেরা কিছু চেষ্টা করলে দোষ কি? এই ধরো তুমি, তোমার বুদ্ধি আছে, সাহস আছে, কোনো কাজেই তুমি পেছোপা নও। ধরো তুমি যদি এটা নিয়ে উঠে পড়ে লাগো। মহিমবাবুর কথা শুনতে শুনতে চঞ্চলের মনে বিরাট একটা অ্যাডভেঞ্চারের কল্পনা ফুটে উঠল। এত বড় একটা রহস্যের সমাধান তাকে দিয়ে হবে, এ কথা ভাবতেই রোমাঞ্চিত হয়ে উঠল সে। অসম্ভব শোনায়, কিন্তু কে জানে, হয়তো তাই হবে। বিনীত সুরে সে বলল, আপনি আমাকে কি করতে বলেন? কিন্তু মহিমবাবু এ প্রশ্নের জবাব দেবার আগেই একজন বেয়ারা ঢুকে খবর দিল যে লালবাজার থেকে ইন্সপেক্টর সাহেব এসেছেন, তাকে আসতে বলো। রঞ্জিতবাবু ঘরে ঢুকতেই মহিমবাবু বললেন, এই যে, এই আমার বিখ্যাত সাব এডিটর চঞ্চল নাগ, আর ইনি ইন্সপেক্টর রঞ্জিত সামন্ত। রঞ্জিতবাবু বললেন, এ তো একেবারে ছেলে মানুষ দেখছি। ছেলে মানুষ, কিন্তু কাজের মানুষ। চঞ্চল মাথা নিচু করে চুপ করে রইল। ইন্সপেক্টর তাকে কালকের ঘটনা সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করলেন। পকেট থেকে নোট বই বের করে তার উত্তরগুলো মিলিয়ে নিলেন। ঠিক আছে, তারপর আর কি খবর? খবর তো আপনার কাছে, রঞ্জিতবাবু বললেন। আমাদের নিয়মমাফিক খোঁজ খবর সবই নিয়েছি। পরীক্ষিতবাবুর ড্রাইভার যা বলেছে তাতে ভুল নেই। কেন, ড্রাইভারকেও আপনারা সন্দেহ করেছিলেন নাকি? যতক্ষণ উল্টোটা প্রমাণিত না হয় সকলকেই সন্দেহ করতে হয়। মহিমবাবু একটু ঠাট্টার সুরেই বললেন, সন্দেহ যত খুশি লোককে করুন, তাতে ক্ষতি নেই, কিন্তু কাজ কিছু এগিয়েছে কি? সেন্ট্রাল এভিনিউয়ের এবিসি গ্যারাজ বলছে কাল রাত প্রায় 8:30টায় পরীক্ষিতবাবুর গাড়ির একটা টায়ার তারা বদলে দিয়েছে। ড্রাইভারের সই করা ভাউচারও দেখালো। গাড়ির ব্রেকডাউন হয়েছিল ইডেন গার্ডেনের সামনে। এএবির সাহায্য নিয়ে গাড়িটাকে এবিসি গ্যারাজে নিয়ে যাওয়া হয়। এএবির লোক যা বলল তার সঙ্গে ড্রাইভারের কথায় কোনো গড়মিল নেই। তাহলে কাঞ্চা সন্দেহ মুক্ত হলো। তারপর? তারপর ওই নিমাই। মহিমবাবু দুহাত শূন্যে তুলে বললেন, রক্ষে করুন, নিমাইকে সন্দেহ? লোকটার অত বেশি কান্নাকাটি দেখেই আমার কেমন কেমন লাগছিল, কিন্তু ওর বিরুদ্ধেও কোনো এভিডেন্স আছে বলে মনে হয় না। বাঁচালেন মশাই, নিমাইকে সন্দেহ করলে আমাকেও করতে পারেন। এসব ঠাট্টা একটুও গায়ে না মেখে রঞ্জিতবাবু বলতে লাগলেন, তারপর বৃন্দাবন গুপ্তর কথা? হ্যাঁ হ্যাঁ, তার কি করলেন? তাকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করেছেন? হ্যাঁ, করেছি, কিন্তু করে বিশেষ লাভ হবে বলে তো মনে হচ্ছে না। অমন দুর্দান্ত লেখক, কিছু চেহারা দেখে দয়া হয়। একে তো ভয়ানক বেঁটে, তার উপর এমন রোগা যে লোকটা আছে কি নেই অনেক কষ্টে ঠাহর করতে হয়। বলেন কি, আপনিও দেখছি সাহিত্যিক হয়ে উঠলেন। সাহিত্যিকের পাল্লায় পড়ে হয়তো ও রোগে ধরেছে। কেঁদে কেটে অস্থির ভদ্রলোক আমার পায়ে ধরতে বাকি রেখেছেন। আমি এর কিছুই জানি নে, আমি এর কিছুই জানি নে। কেবল এ কথা বলেন আর ফোঁস ফোঁস কাঁদেন। ভারী মজার ব্যাপার তো। হ্যাঁ, ব্যাপারটা একটু মজারই হয়েছিল। ভিজিটিং কার্ড মিলিয়ে দেখলুম এটা ওরই কার্ড বটে, জাল নয়। জাল যে নয় আমরা তা বলবো না, যতক্ষণ প্রমাণ না পাই। তবে আপনার কথা আলাদা, সাহিত্য জগতের নারী নক্ষত্রের খবর রাখেন আপনি। মহিমবাবু বিনীতভাবে বললেন, না না, সেরকম কিছু নয়। খবরের কাগজের লাইনে থাকলে নানা লোকের নানা জিনিস জেনে ফেলতেই হয়, সেজন্য চেষ্টা করতে হয় না। কার্ডের কথায় বৃন্দাবন বাবু একেবারে ডুকরে কেঁদে উঠলেন। ও নিশ্চয়ই আমার কোনো শত্রুর কাজ। আমি 10 বছরের মধ্যেও প্রিন্সেপ ঘাটে যাইনি। কাল 8টার সময় আমি সিনেমায় ছিলাম। এই দেখুন টিকেটের কাউন্টার ফয়েল। তা উনি নিজে গিয়েছিলেন তা তো কেউ বলছে না, লোক লাগিয়েছিলেন, এবং সে লোক সম্ভবত উপেনধর। বা, আপনি দেখছি সমস্ত জিনিসটাই চমৎকার ভেবে রেখেছেন। মহিমবাবু গম্ভীরভাবে বললেন, আমি ডিটেকটিভ নই, কমন সেন্স থেকে বলছি। চঞ্চলকে জিজ্ঞেস করুন না, উপেনধরকে ওরা দেখেছিল কি না। হ্যাঁ, সে কথা তো শুনেছি। যাই হোক, বৃন্দাবন বাবুকে তো হাজতে এনে রেখেছি, কষ্টই হচ্ছে ভদ্রলোকের জন্য।
আপনারা পুলিশের লোক, আপনাদের বলে দেওয়া বাহুল্য যে অনেক ডেঞ্জারাস ক্রিমিনাল দেখতে ওরকম হাবাগোবা গোবেচারা হয়। তা ঠিক, চেহারা দেখে ক্রিমিনাল চিনতে পারলে তো আর কথাই ছিল না। তবে এভিডেন্স হিসেবে একটা ভিজিটিং কার্ড অবশ্য কিছুই নয়। যে কোনো লোকের কার্ড খুব সহজেই জোগাড় করা যায়, তারপর জায়গা বুঝে ফেলে রাখলেই হলো। ঠিক ওই তারিখে ওই জায়গায় এত লোক থাকতে বৃন্দাবন গুপ্তেরই কার্ড কে ওখানে ফেলে রাখতে যাবে? আর তার উদ্দেশ্যই বা কি হতে পারে? রঞ্জিতবাবু একটু চুপ করে থেকে বললেন, হ্যাঁ, সন্দেহের যথেষ্ট কারণ আছে বই কি, সেজন্যই তো অ্যারেস্ট করা হলো। কিন্তু 2-4 দিনের মধ্যে আরও এভিডেন্স যদি না পাওয়া যায় তবে বোধহয় ছেড়েই দিতে হবে। চেষ্টা করলে এভিডেন্সের অভাব হবে বলে তো মনে হয় না। চেষ্টার ত্রুটি হবে না, কিন্তু আসল লোকটিকে ধরা গেল না মহিমবাবু। সে আবার কে? উপেনধর। তার হোটেলের ঠিকানায় খোঁজ নিয়ে দেখলুম কাল থেকে সেও ফেরার। নানান জায়গা খোঁজা হলো, লোকটার পাত্তাই নেই। মহিমবাবু গম্ভীর হয়ে বললেন, তাহলে উপেনবাবুর উপর খুব গভীরভাবেই সন্দেহ পড়ছে। কিন্তু ও পালাবে কোথায়? ওকে পাকড়াও করতে হবে রঞ্জিতবাবু। অনেকগুলো চট তো লাগিয়ে দিয়েছি, আর নানা জায়গার রেলওয়ে পুলিশও খবর পেয়ে গেছে। লুকিয়ে তাকে থাকতে হবে না। না না, উপেনধরকে চাই। বৃন্দাবন অতি ঘোরের লোক, তার কাছ থেকে কিছু বের করা শক্ত হবে। কিন্তু উপেনটা একটা ল্যাগ ব্যাগে সং, ওকে 2 ধমক দিলেই সব বেরিয়ে আসবে। আহ, পালিয়ে গেল লোকটা। উপেনধরের খোঁজে লালবিহারী মালাকারের ওখানেও গিয়েছিলেন? বেশ করেছিলেন। তবে লালবিহারী বাবুর সঙ্গে উপেনধরের কোনো যোগাযোগ এখন আর নেই। আলাদা কোম্পানি করেছে, তাই নিয়েই ঘোরাঘুরি করেছিল। তা লালবিহারী বাবু কিছু বললেন? বললেন তিনি যে পুরস্কার ঘোষণা করেছেন তার টাকাটা আরো বাড়িয়ে দিতে পারেন, যদি তাতে কোনো কাজ হয়। আহা, এ কাজ সবাই নিজের গরজেই করবে, এর জন্য কি আর পুরস্কার ঘোষণার দরকার আছে? তবে এদেশে এত বড় লোক থাকতে ওরই এদিকে মন গেল। লোকটি মহা সদাশয় বটে। সুন্দর বাড়িটি লালবিহারী বাবুর, পয়সা যেমন আছে ভোগ করতে জানে। বাড়ির গৃহপ্রবেশের সময় আপনার কাগজে ছবি দেখেছিলুম, আজ আসল বাড়িটি দেখে চোখ ধন্য হলো। মহিমবাবু হেসে বললেন, ব্যবসা ছাড়া কোনো দিকেই লালবিহারী বাবুর মন ছিল না। এখন যে সাহিত্যে টাহিত্যে একটু আধটু উৎসাহ হয়েছে তার কারণ আমি। পরীক্ষিতবাবুকে 2-1 দিন নিয়েও গিয়েছি তার বাড়িতে। এসব কারণেই এ ব্যাপারে তার এতখানি গরজ দেখছেন। রঞ্জিতবাবু বললেন, হ্যাঁ, তাই দেখছি। ইন্সপেক্টর বাবুর কথা চঞ্চল যতই শুনছিল ততই হতাশ হচ্ছিল। এর বেশি কি সামন্ত সাহেবের কিছুই বলবার নেই? এ যে নেহাত ধরা বাঁধা মামুলি কথাবার্তা, এর মধ্যে সেই চমক কোথায়? গল্পের ডিটেকটিভদের কার্যকলাপ পদে পদেই যা পাওয়া যায়। সে লক্ষ্য করল যে মহিমবাবু যা যা বলছেন তারই উপর নির্ভর করে ইন্সপেক্টর বাবু কাজ করে যাচ্ছেন। এর বাইরে কিছুই বোধহয় তিনি ভাবতে পারেননি। মনে হয় মহিমবাবুর পরামর্শ নিতেই যেন এসেছেন। মহিমবাবুর মুখের দিকে কেমন দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকেন, ছাত্রের মতো তার কথা শোনেন। এ থেকে চঞ্চলের মনে 2টো ধারণা হলো। প্রথমত, অসামান্য ক্ষমতা সম্পন্ন মহিমবাবু সম্বন্ধে তার মন গর্বে ভরে উঠল। দ্বিতীয়, পুলিশকে ডিঙিয়ে সমস্ত দেশীয় লোককে অবাক করে দিয়ে এ রহস্যের সমাধান হয়তো সেই করতে পারবে, এমন একটা অসম্ভব দুরাশা প্রবল হয়ে উঠল তার মনে। কি করে কি করবে কিছুই জানে না, শুধু একটা অস্পষ্ট উদ্যমের প্রেরণায় ভিতরে ভিতরে উত্তেজিত হতে লাগলো সে। রঞ্জিতবাবু বললেন, আপনার সময় আর নষ্ট করব না, এখন উঠি। মহিমবাবু অমায়িকভাবে বললেন, আসুন, আর 2 মিনিট। আপনি নিশ্চয়ই ব্যস্ত, আজ আবার বিকেলে আপনার কাগজ বেরোবে। ব্যস্ত আমি সব সময়ই, কিন্তু আপনি তো আজ আমার চেয়েও ব্যস্ত। এত বড় একটা কেস হাতে, চট করে কিছু হবে বলে তো মনে হয় না। আমার তাড়া নেই। রঞ্জিতবাবু হাতের কাছে সেদিনের দোর্দণ্ড প্রতাপ পড়েছিল,
সেখানা তুলে নিয়ে বললেন, কি লিখেছে আজকে দোর্দণ্ড প্রতাপ? দেখেননি? না, সকাল থেকে তো ঘুরছি। দেখুন দেখুন, ভারী মজার। তৃতীয় পৃষ্ঠার পঞ্চম কলাম দেখুন। ও, আপনার দেখছি মুখস্থ, বলে রঞ্জিতবাবু নির্দেশ মতো পাতা উল্টালেন। যার যা কাজ, তাছাড়া আমার স্মরণশক্তি একটু ভালোই। দোর্দণ্ড প্রতাপ পরীক্ষিত জয়ন্তীর উদ্যোক্তাদের তীব্র সমালোচনা করে লিখেছে যে পরীক্ষিত বাবুর মতো শান্তিপ্রিয় মানুষকে নিয়ে এই হইচই করতে গিয়েই কাণ্ডটা হলো। তিনি নিশ্চয়ই এটা এড়াবার জন্যেই গৃহত্যাগী হয়েছেন, হয়তো সন্ন্যাসী হয়েছেন, হয়তো বিদেশে পালিয়েছেন। আমরা যে প্রথম হইতেই এই অনুষ্ঠানের বিরোধী ছিলাম, তাহার যৌক্তিকতা কি এখন প্রমাণ হইল না? শেষে লিখেছে যে এই জয়ন্তী অবিলম্বে বাতিল করে দেওয়া হোক। পরীক্ষিত ভক্তরা ঘোষণা করুক যে এরকম অনুষ্ঠানের কল্পনা তারা আর কখনো মনে স্থান দেবে না। তাহলে মজুমদার মশাই নিজে থেকেই হয়তো ফিরে আসবেন। পুলিশের সাহায্য কি পুরস্কার ঘোষণা কিছুই দরকার হবে না। রঞ্জিতবাবু পড়ে বললেন, কেমন বুঝলেন? প্যারাগ্রাফটা বোধ হয় আমাদের বৃন্দাবন বাবুর লেখা। বেচারা এখন হাজতে বসে হাত কামড়াচ্ছে। বড় কষ্ট হচ্ছে ভদ্রলোকের জন্যে, ওকে ছেড়েই দিতে হবে। মহিমবাবু বললেন, আপনার মতো দয়াশীল লোক পুলিশের মধ্যে খুবই কম, এ কথা বলতেই হয়। আচ্ছা, প্যারাগ্রাফটা পড়ে আপনার কি মনে হলো? লেখাটা বড়ই মোটা রকমের, যেন ওরাই পরীক্ষিত বাবুকে সরিয়েছেন, জয়ন্তী বন্ধ করে দিলেই বার করে দেবেন, এরকম একটা ভাব আছে বটে। আমাদেরও তাই মনে হচ্ছিল। আপনার মতো সতর্ক অফিসার না হলে হয়তো শুধু বৃন্দাবনকে নয়, দোর্দণ্ড প্রতাপের সত্ত্বাধিকারীকেও এর মধ্যে জড়িয়ে ফেলত। ভারী কাঁচা হয়েছে লেখাটা। তা আমাদের সতর্কতা মানেই চারিদিকে চোখ কান খোলা রাখা। আপনাকে তো বলেছি, সকলকেই আমরা সন্দেহ করি, যতক্ষণ উল্টোটা প্রমাণিত না হয়। শশাঙ্কবাবুর সঙ্গে পরীক্ষিতের কিছুদিন আগে একটা মামলাও হয়ে যায়, তা তো জানেন। শশাঙ্কবাবু আবার কে? শশাঙ্ক বক্সী, দোর্দণ্ড প্রতাপের প্রোপাইটর। কি নিয়ে মামলা? ওর একটা গ্রন্থাবলী ওরা পাবলিশ করেছিল, রয়্যালটি ঠিকমতো দিচ্ছিল না। হাইকোর্টে পরীক্ষিতের জিত হয়। এখন ওর পাবলিশর কে বলতে পারেন? নবসাহিত্য ভবন নামে একটা নতুন ফার্ম। যদ্দূর জানি ওর নতুন বই, নতুন এডিশন আর গ্রন্থাবলী ইত্যাদি বই এখন থেকে নবসাহিত্যই বার করবে। কন্ট্রাক্ট হয়ে গেছে। ফার্মটা কার? একটা লিমিটেড কোম্পানি, ম্যানেজিং ডিরেক্টর জয়রাম শীল। কি নাম বললেন? জয়রাম শীল। তাহলে দোর্দণ্ড প্রতাপের গাত্রদাহ হবার নানা রকম কারণই আছে দেখছি। তা আছে, অবশ্য প্রমাণ না পেলে বলা শক্ত। কিন্তু আমার প্রথম থেকে মনে হয়েছে যে এ রহস্যের চাবি মানিকতলা অঞ্চলেই আছে। মানিকতলায় দোর্দণ্ড প্রতাপের অফিস। সেই তো আমাদের মুশকিল মহিমবাবু, প্রমাণ না পেলে কিছুই করবার নেই। আস্তে আস্তে অতি সাবধানে এগোতে হয়। আপনারা তো আস্তে আস্তে এগোচ্ছেন, এদিকে নানা রকম আজগুবি গুজবে শহরে তো কান পাতা যায় না। এ পর্যন্ত কটা থিওরি হয়েছে জানেন? রঞ্জিতবাবু বললেন, আমি যতদূর জানি 7টার বেশি নয়। যথা 1 নম্বর, শান্তিপ্রিয় পরীক্ষিত বাবু জয়ন্তীর ভয়ে দেশত্যাগী হয়েছেন। মহিমবাবু বাধা দিয়ে বললেন, এ থিওরি তো আপনার মগজেই প্রথম গজায়। জাপানি জাহাজের কথা মনে আছে? এ কথার কোনো জবাব না দিয়ে রঞ্জিতবাবু বললেন, 2 নম্বর, পরীক্ষিত বাবুর হঠাৎ স্মৃতিশক্তি লোপ পেয়েছে। তিনি যে কে সে কথাটাই মনে করতে পারছেন না। হয়তো এতক্ষণে খিদিরপুর ডকে কি ঝরিয়ার কয়লা খনিতে কুলিগিরিতে ভর্তি হয়েছেন। বাহ, চমৎকার থিওরি তো। তারপর 3 নম্বর, তিনি পাগল হয়ে গেছেন। তা তো বুঝলাম, কিন্তু কোথায় গেছেন সেটাই তো প্রশ্ন। 4 নম্বর, তিনি আত্মহত্যা করেছেন, কিংবা তাকে খুন করা হয়েছে। একেবারে গুণ খুম, মৃতদেহ শুদ্ধ হাওয়া হয়ে গেল। 5 নম্বর, টাকা আদায় করবার ফিকিরে গুন্ডার দল তাকে সরিয়েছে। 6 নম্বর, তার সাহিত্যিক শত্রুরাই এটা ঘটিয়েছে।
জয়ন্তী কাণ্ড লণ্ডভণ্ড করবার জন্য। এই শেষেরটাই সম্ভব বলে আমার মনে হয়। এটা তো বলতে গেলে আপনারই থিওরি। এ পর্যন্ত সন্দেহের জোরটাও এদিকেই পড়েছে। যাই হোক, আরও একটা আছে, সেটা আপনি শুনেছেন কিনা জানি না। 7 নম্বর। এটা বিজয় কৃষ্ণবাবুরই কারসাজি, কারণ দাদার অনুপস্থিতিতে সম্পত্তি সব তারই। কথাটা শুনে মহিমবাবু হো হো করে হেসে উঠলেন। এরকম একটা থিওরি হয়েছে নাকি? তাহলে 8 নম্বর থিওরিটা আমি বলছি, শুনুন। পরীক্ষিতবাবুকে মহিম চাটুর্যেই সরিয়েছে। রঞ্জিতবাবু গম্ভীরভাবে বললেন, হাসির কথা নয়। আপনি নিশ্চয়ই জানেন যে অল্পদিন আগেই পরীক্ষিতবাবু উইল করেছেন। তাতে তাঁর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ভাইকেই করে গেছেন। মানুষের কখন কি মনে হয় তা তো বলা যায় না। মহিমবাবু একটা বেল টিপলেন। সঙ্গে সঙ্গে বেয়ারা এলো। তার হাতে একটা কাগজ দিয়ে বললেন, টাইপ। তারপর রঞ্জিতবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনার কি সত্যি সত্যি মনে হয় যে বিজয়? কিন্তু তার কথা শেষ করতে পারল না। গুড়ুম করে একটা শব্দ হলো। বারুদের গন্ধে ঘর গেল ভরে, আর মহিমবাবুর কামরার কাঠের পার্টিশনের একটা অংশ হঠাৎ চুরমার হয়ে ভেঙে গেল। সমস্ত অফিসে হুলুস্থুল। ছুটে এলো বেয়ারা, দারোয়ান, কেরানি, যে যেখানে ছিল। রঞ্জিতবাবু রাস্তায় 2 জন কনস্টেবল দাঁড় করিয়ে রেখে এসেছিলেন, তারাও এলো। কিন্তু মহিমবাবুর কি হলো? তার জন্যে অবশ্য বেশি খোঁজাখুঁজি করতে হলো না। চঞ্চল তাকে টেনে বার করল টেবিলের তলা থেকে। কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়ে তিনি শুধু বললেন, উহ। রঞ্জিতবাবু বললেন, খুব বেঁচে গিয়েছেন চঞ্চলবাবু। আর একটু হলেই আপনার মাথার খুলিটা গিয়েছিল। চঞ্চল বলল, মাথাটা যে আস্ত আছে এখনো বিশ্বাস হচ্ছে না। হাসবার চেষ্টা করলো বটে, কিন্তু তার বুকের ভেতর ধড়াস ধড়াস করছে। মুখ শুকিয়ে আমসি হয়ে গিয়েছে। মহিমবাবু অতি কষ্টে উচ্চারণ করলেন, একটু জল। রঞ্জিতবাবু বললেন, বরং 1 পেয়ালা চা খান মহিমবাবু, সুস্থ বোধ করবেন। 2-3 ঢোক জল খেয়ে মহিমবাবু বললেন, উহ, কি ভয়ানক, কি ভয়ানক। আপনাকে শুদ্ধ ফেলতে চাই। মস্ত একটা ক্রিমিনাল গ্যাং পেছনে লেগেছে। কি উপায় হবে রঞ্জিতবাবু? মহিমবাবু চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বুজলেন। রঞ্জিতবাবু একটু হেসে বললেন, আপনার টেবিলের তলায় ঢোকাটা কিন্তু ভারী চমৎকার হয়েছিল। আচ্ছা, বিশ্রাম করুন, আমি ব্যাপারটার একটু তদন্ত করে আসি। ইন্সপেক্টরের মুখে এরকম হালকা কথা শুনে চঞ্চলের শরীরটা যেন জ্বলে গেল। সে না বলে পারল না, একটু আগে আপনার মুখের চেহারাও ঠিক বীরের মতো দেখা যাচ্ছিল না ইন্সপেক্টর বাবু। রঞ্জিতবাবু নির্লজ্জের মতো বললেন, ওরে বাবা, বন্দুকের গুলির সামনে বীরত্ব? চাচা, আপন প্রাণ বাঁচা। এ কথা বলেই তিনি কামরা থেকে বেরিয়ে গেলেন। চঞ্চল অত্যন্ত বিরক্ত হয়ে গুম হয়ে বসে রইল। মহিমবাবুও চোখ বুজে চুপ। দিন দুপুরে কলেজ স্কোয়ারের উপরে এমন একটা কাণ্ড। রাস্তায় প্রকাণ্ড ভিড় জমে গেছে। তাদের চেঁচামেচি শোনা যাচ্ছে তেতলার ঘরে বসেও। মহিমবাবু যেখানে বসেন তার ঠিক পিছেই একটা মস্ত খোলা জানলা। জানলার উল্টো দিকে আর একটা তেতলা বাড়ি, মাঝখানে সরু গলি। সেই উল্টো দিকের বাড়ির একটা জানলা আর এ জানলা একেবারে মুখোমুখি। সে বাড়ি থেকেই কেউ যে এই কাণ্ড করেছে তাতে সন্দেহ নেই। গুলির আওয়াজ হবার সঙ্গে সঙ্গেই নিচে রঞ্জিতবাবুর কনস্টেবলরা একটা কাজ করেছিল। প্রাণপণে তাদের হুইসল বাজিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে চারদিকের রাস্তা থেকে পুলিশ এসেছিল ছুটে। এখন হরকরা অফিসের সামনে এক বিচিত্র দৃশ্য। পেছনের গলিও পুলিশে ভর্তি। দেখতে দেখতে সার্জেন্ট এলো 4-5 জন। আর্মহার্স্ট স্ট্রিট থানা থেকে 2 জন দারোগা এলো। কিন্তু কে গুলি ছুঁড়ল তার একেবারেই কোনো পাত্তা মিলল না। প্রায় আধ ঘন্টা পর রঞ্জিতবাবু ফিরে এলেন। মহিমবাবুর টেবিলের ওপর বন্দুকের গুলিটি রেখে বললেন, এটি পাওয়া গেছে আপনার টাইপিস্টের টেবিলের তলায়। এছাড়া আর কিছুই পাওয়া গেল না। চঞ্চল বেশ একটু ঝাঁঝালো সুরেই বললেন, সেরকম আশাও আমরা করিনি।
তার কথার কোনো জবাব না দিয়ে ইন্সপেক্টর বাবু বলতে লাগলেন, উল্টো দিকের বাড়িটা 2 মাস ধরে খালি পড়ে আছে, সদর দরজা তালা বন্ধ। তাতে তো ডাকাতের আরো সুবিধে। আমরা তালা ভেঙে ভেতরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলুম, কোনো হদিশ মিলল না। এই জানলার মুখোমুখি ঘরটা অবশ্য খোলা ছিল, কিন্তু আশ্চর্য এই যে গলির দিকের জানলাটা ছিল বন্ধ। তা পালাবার আগে জানলা বন্ধ করতে কতক্ষণ? জানলার কাছে কি দেয়ালে কোথাও আঙুলের ছাপ নেই। ঘরে অনেক দিনের ধুলো জমে আছে, পায়ের ছাপ নেই। ইন্সপেক্টর বাবু, যারা এত পারে তারা পায়ের আঙুলের ছাপ লুকোতেও জানে। তাও বটে, তাও বটে বলে রঞ্জিত বাবু মাথা চুলকোতে লাগলেন। একটু পরে বললেন, আচ্ছা চঞ্চল বাবু, আপনার মনে আছে আমরা যখন এখানে বসেছিলাম ওই জানলাটা খোলা ছিল না বন্ধ ছিল? চঞ্চল একটু ভেবে বলল, কি যেন আমার ঠিক মনে পড়ছে না। মহিমবাবু বললেন, বন্ধ থাকলেই বাকি, একটুখানি ঘুলঘুলি ফাঁক করে নিয়েও রিভলভার ছোঁড়া যায়। রঞ্জিতবাবু তৎক্ষণাৎ বললেন, সে কথা ঠিক। তারপর একতলায় দোতলায় আপনার প্রেস ও অফিসও খোঁজা হলো, যদি কোথাও লুকিয়ে থাকে। মহিমবাবু একটু হেসে বললেন, তার চাইতে শটান আমার কাছে এসে ধরা দিতেও তো পারত। পালাবার পথ না পেলে ধরা তো দিতই, পালালো কেমন করে তাই ভাবছি। চঞ্চল বলল, আপনার পদ্ধতিতে ভাবাটা বড্ড বেশি হচ্ছে, কাজ সে তুলনায় কম। তাই তো ভারী জব্দ হয়ে গেলাম লোকটার কাছে। দিনে দুপুরে এতগুলো পুলিশের নাকের তলা দিয়ে বেমালুম সরে পড়ল, আশ্চর্য। চঞ্চল বলল, এটা বোঝা যাচ্ছে যে পরীক্ষিতবাবুকে যারা সরিয়েছে মহিমবাবুর উপরেও তাদের রাগ কম নয়। মহিমবাবু ফ্যাকাশে একটু হেসে বললেন, হবেই বা না কেন? এ ব্যাপারটা নিয়ে হরকরা যেরকম উঠে পড়ে লেগেছে তেমন তো আর কেউ লাগেনি। পাবলিক অপিনিয়ন খেপিয়ে তুলতে পারলে ব্যাপারটার একটা হদিশ হবেই। রঞ্জিতবাবু বললেন, হ্যাঁ, আপনি একটু সাবধানেই থাকবেন মহিমবাবু, ওরা লোক সুবিধার নয়। আমরা সাবধান আর অসাবধান, কাজ করে যাব, তারপর যা হওয়ার হবে। দেখুন, আমার মনে হয় ওই উপেন্দ্র লোকটাকে ধরতে পারলেই সমস্যার সমাধান হয়ে যায়। চেষ্টা তো করছি, কিন্তু। রঞ্জিতবাবুর কথা শেষ হলো না। উস্কো খুস্কো চুল, চোখ ঘোলাটে বিজয়বাবু ঝড়ের মতো ঘরে এসে ঢুকলেন। একখানা খামে ভরা চিঠি মহিমবাবুর সামনে টেবিলের ওপর ফেলে দিয়ে হাঁফাতে লাগলেন, ধপাস করে একটা চেয়ারে বসে পড়ে। মহিমবাবু ব্যস্তভাবে বললেন, কি বিজয়, কি খবর? খবর এই চিঠি, এই যে রঞ্জিতবাবু আছেন দেখছি, ভালোই হলো। বিজয়বাবুর মোটা সোটা নাদুস নুদুস চেহারার ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। চোখে পড়েছে কালি, মুখে পান নেই। তার এমন রুক্ষ লক্ষ্মী ছাড়া মূর্তি কেউ কখনো দেখেনি। মহিমবাবু বললেন, একটা ডা বানিয়ে দেই বিজয়, নাকি একটা কোল্ড ড্রিঙ্ক? বড্ড শুকনো দেখাচ্ছে তোমাকে। না না, আমার কিচ্ছু লাগবে না, চিঠিটা দেখুন। খামটা খোলাই ছিল। মহিমবাবু ভেতর থেকে চিঠিটা বের করলেন, চোখের সামনে ধরেই বলে উঠলেন, এ কি, এ যে দেখছি পরীক্ষিতের। সত্যিই তাই, পরীক্ষিতবাবু লিখেছেন, বিজয়, আমি এখন বন্দি আছি ডায়মন্ড হারবারে, নদীর ধারে একটি বাংলোয়। বাড়িটা যেমন মস্ত তেমনি পুরনো। এর বেশি লিখতে পারবো না। মহিমকে খবর দিও, তোমার দাদা। চিঠিটা হাতে হাতে অনেকবার ঘোরাঘুরি করল। পুরনো ময়লা দুমড়ানো এক টুকরো কাগজে পেন্সিলের অস্পষ্ট লেখা। সেরকমই আর একটা কাগজ জোড়া লাগিয়ে কোনো রকমে খাম তৈরি হয়েছে, বেয়ারিং চিঠি, ডাকঘরের ছাপ, ডায়মন্ড হারবারের বটে। কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। তারপর মহিমবাবু বললেন, চিঠিটা যে জাল নয় তার কি প্রমাণ? হাতের লেখা দাদারই বটে, বললেন বিজয়কৃষ্ণ। মনে তো হচ্ছে তাই, তবে। বিজয়বাবু অধীর হয়ে বললেন, তবে আর কি? কত কষ্টে একটু কাগজ পেন্সিল জোগাড় করে দাদা লিখেছেন। হাতের লেখা একটু আঁকা বাঁকা তো হবেই। মহিমবাবু, ইন্সপেক্টর বাবু, আপনারা আপনারা দাদাকে উদ্ধার করুন।
বলতে বলতে বিজয়বাবুর গলা প্রায় ধরে এলো। আহা বিজয়, ওরকম করো না, একটু শান্ত হও। চিঠিটা রঞ্জিতবাবুর হাতে ধরা ছিল। তিনি সেটা পকেটে ভরে বললেন, আচ্ছা, আমি এখন উঠি। বিজয়বাবু কাতর স্বরে বললেন, তাহলে? আপনি ভাববেন না, যা ব্যবস্থা করবার সবই করা হবে। এক্ষুনি বাড়িটাকে পুলিশ দিয়ে ঘেরাও করিয়ে ফেলুন। কে জানে, দেরি হলে ওরা যদি আবার সরিয়ে ফেলে দাদাকে। হ্যাঁ, সেই রকমই কিছু একটা করতে হবে। মহিমবাবু, আজ মোহনবাগানের খেলা দেখতে যাবেন না? মহিমবাবু অবাক হয়ে বললেন, আপনি যাচ্ছেন নাকি? ভাবছি তো, ধন্য মোহনবাগান, এত হেরে এত নাম, জগতের আর কোন টিম করেছে বলতে পারেন? চঞ্চল বলে উঠল, আপনি দেখছি খেলা নিয়ে মেতে উঠলেন। এদিকে পরীক্ষিত বাবু। আর কয়েক ঘন্টা সমুদ্রের হাওয়া খেলে পরীক্ষিত বাবুর ক্ষতি হবে না। ব্যাপারটা তো বলতে গেলে চুকেই গেছে। আজ কালীঘাটের সঙ্গে খেলা, মোহনবাগান ক গোলে হারবে তাই ভাবছি। চঞ্চল আরো তীব্র স্বরে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু মহিমবাবু তার আগেই বললেন, চঞ্চল, তুমি নিচের ঘরে গিয়ে বিকেলের এডিশনে এই চিঠিটার খবর দিয়ে এসো। ডাবল কলম নিউজ। চিঠিটার নকল আমি তক্ষুনি রেখেছিলাম, এই নাও। আর এই গুলি ছোঁড়ার ব্যাপারটাও দিতে হবে। শুনেছ তো বিজয়, এদিককার কাণ্ড? আপনার অফিসে ঢোকবার আগেই শুনেছি। আমাকে আর কিছু বলবেন না, আমার আর সহ্য হচ্ছে না। উহ। বিজয়বাবু টেবিলের ওপর দুহাতে মুখ ঢাকলেন। চঞ্চল তার টেবিলে গিয়ে লিখতে বসল। রঞ্জিতবাবু বিদায় নিলেন। বিজয়বাবু মাথা তুলে বললেন, এই ইন্সপেক্টরকে দিয়ে কোনো কাজ হবে বলে তো মনে হয় না। তিনি চললেন ফুটবল খেলা দেখতে। মহিমবাবু বিজয়ের পিঠে হাত রেখে বললেন, তুমি ভেবো না বিজয়, এ ব্যাপারটার কুল কিনারা না করে আমি ছাড়ছি না। আমাকে একটু বেরুতে হচ্ছে, তুমি বসবে। বিজয়কৃষ্ণ উদ্ভ্রান্তভাবে বললেন, আমি বাড়ি ফিরে যাই। বাড়িতে ভালো না লাগলে বরং আমার সঙ্গেই চলো। তাই চলুন।